নতুন অধ্যাদেশ দেওয়া হবে না শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের গুমের বিচার, জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে এসেছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল, অপর টিম আসছে চীন থেকে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে আগামী জাতীয় ও গণভোট, জাতি যা নিয়ে গর্ব করবে প্রত্যয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। গণভোটে 4 প্রশ্নে আংশিক মতামত দেওয়ার সুযোগ নেই, সব মিলিয়ে ভোটারকে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে, জানালো ইসি। সয়াবিন তেলের দাম কিভাবে বাড়লো জানেন না বাণিজ্য উপদেষ্টা, বললেন বৃদ্ধি পাওয়ার নেই যৌক্তিকতা, ঘোষণা দিলেন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এবং কারাগারে মানসিক নির্যাতনের অভিযোগ ইমরানের, দেখা করে জানালেন তার বোন। বিক্ষোভ ঘোষণার জেরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা। আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও গ্রেপ্তার হওয়া 10 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেনা কর্মকর্তাদের ভার্চুয়াল উপস্থিতির আবেদন খারিজ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির জন্য সাবেক ও বর্তমান 10 সেনা কর্মকর্তাকে হাজির করা হয়। টাস্কফোর্স ফর ইন্টারন্যাশনাল বা TFI সেলে গুম করে রাখার ঘটনায় হওয়া ওই মামলায় 10 জন গ্রেপ্তার আছেন। সেনা কর্মকর্তাদের মধ্যে 7 জন শেখ হাসিনা সরকারের সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে এবং অপর 3 জন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন। এর আগে গত 22 অক্টোবর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে নিজের ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য ও শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী থাকতে না পারায় আদালতে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন জেডাই খান পান্না। এছাড়া শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য প্রদানের মাধ্যমে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আদালত বলেছেন, যেগুলো কন্টেমশাস। উনি বলেছেন তার ক্লায়েন্টের নাকি আদালতের প্রতি আস্থা নাই। এই ধরনের কথা কোনো আইনজীবী বলতে পারেন না। আদালত তাৎক্ষণিকভাবে তাকে তলব করে আদালতে উপস্থিত হতে বলেছেন, কারণ তিনি একটা চিঠি লিখে রেজিস্ট্রার মহোদয়কে বলেছেন যে এই মামলা তিনি আর পরিচালনা করতে চান না। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিউরে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, যখন কোনো ব্যক্তি কোনো ক্লায়েন্টের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন, আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি সেই মামলা পরিত্যাগ করতে পারবেন না বা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাতে পারবেন না। জনাব পান্না দায়িত্ব আদালত থেকে ওপেন কোর্টে নেয়ার পরে তিনি চিঠি লিখেছেন, যেটা আইনসম্মত হয়নি, এটা আদালত অবজারভেশন দিয়েছেন, তাকে সতর্ক করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কথা বলেছেন এটা তার বলা উচিত হয়নি, ভবিষ্যতে যাতে এটা না বলেন, এবং তার পরিবর্তে পলাতক আসামি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য আরেকজন আইনজীবী আমির হোসেন সাহেবকে নিয়োগ করেছেন। আগামী 14 ডিসেম্বর আসামি পক্ষের অংশটুকু চার্জ গঠনের ব্যাপারে তাদের যে সাবমিশন, সেটা শুনানি অন্তে আদালত পরবর্তী আদেশ দেবেন চার্জ গঠন হবে কি হবে। রাজধানী এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, বেগম খালেদা জিয়ার আরও খবর জানাতে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাথে এখন পর্যন্ত কোনো ধরনের সর্বশেষ তথ্য আমরা জানতে পাইনি, কারণ আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু গতকাল বেলা 12টা একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যে সবশেষ তথ্য যে তিনি চিকিৎসা নিতে পেরেছেন এবং কি গুজবে কান না দেওয়ার একটি আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। সেই পর্যন্ত কিন্তু সর্বশেষ পরিস্থিতি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। আর এই ক্ষেত্রে আজকে এখন অবধি কোনো ধরনের সংবাদ সম্মেলন করা হয়নি তার পক্ষ থেকে। সেই বিষয়টা নিয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু অপেক্ষায় আছেন বা আমরা আছি এখানে অপেক্ষায় যে কখন করবেন সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করে বলা যায়নি। বিভিন্ন জায়গায় সূত্রে জানা গেছে সেই বিষয়গুলো তারাও কোনো ধরনের তথ্য দিতে পারছেন না যে কখন আসলে তার সবশেষ পরিস্থিতির খবর দিতে পারবেন। এই বিষয়ের পাশাপাশি যদি আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে
আপনি জানেন যে আজকে যুক্তরাজ্য থেকে বিলি যিনি চিকিৎসক বিশেষজ্ঞ তিনি কিন্তু 10:20 এই ঢাকা বিমানবন্দর আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন এবং কি বেলা 12টা নাগাদ তিনি এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন। সেই বিষয়গুলোটি কিন্তু আমরা পূর্বের সংবাদে নিশ্চিত করেছি। এ পর্যন্ত এছাড়াও রয়েছে চায়না বিশেষজ্ঞ এমনকি বিলি তিনি কিন্তু একা এসেছেন, 4 সদস্যের কোনো টিম কিন্তু আসেনি। এছাড়াও চায়নার যে বিশেষজ্ঞ দল রয়েছে তারা কিন্তু সন্ধ্যার পরে আসার কথা রয়েছে। সেই বিষয়টা কিন্তু আমরা গতকালকেই আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। এছাড়া এই কিছুক্ষণ আগে ঠিক 2টা বাজার কিছুক্ষণ আগে মৎস্য এবং প্রাণী উপদেষ্টা তিনি কিন্তু এসেছেন এই হাসপাতালে। এছাড়াও যদি বলা যায় যে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি, সেই নিরাপত্তা ব্যবস্থার কিন্তু জোরদার রয়েছে। গতকাল থেকে না, শুধু দুদিন আগে থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে এসএসএফ এবং কি পিজিআর যারা আছেন, সদস্য যারা আছেন 7 জন এসএসএফ এবং কি পিজিআর 5, এই 12 জন বেগম খালেদা জিয়ার যে কেবিন রয়েছে সেই ব্যবস্থার ধরনের ঘাটতি যাতে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করছেন তারা। এর পাশাপাশি তার কাটা যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেটার স্তরটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি প্রধান ফটকের সামনে যে সড়কটি রয়েছে এভারকেয়ার হাসপাতালটি সেটাও বন্ধ রাখা হয়েছে। সাধারণ মানুষের আনাগোনা রয়েছে, পাশাপাশি যারা নেতাকর্মী রয়েছে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা খোঁজ নিতে এসেছেন, তার শারীরিক সবশেষ তথ্য আসলে কি রয়েছে সেই উৎসুকভাবেই তারা কিন্তু অপেক্ষা করে আছেন। দীর্ঘ সময় তারা অপেক্ষা করে আছেন তার সবশেষ পরিস্থিতি জানার জন্য। তো তারপরেও যতটুকু আসলে সীমাবদ্ধ রাখা যায় সেই ব্যবস্থাগুলো কিন্তু করছেন আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আসলে সাথে এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো সাথে। জি আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সামনে থেকে নেতৃত্ব দেবেন এমন আশা বিএনপি নেতাদের। তারা বলছেন, দেশের স্বার্থে আপসহীন নেতা খালেদা জিয়ার প্রতি জনগণের শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়া বৃথা যেতে পারে না। তার অসুস্থতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দায়ী করেন দলটির নেতারা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুধবার নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করেননি বলেই বিএনপি চেয়ারপারসনের প্রতি সবার এত শ্রদ্ধা আর ভালোবাসা। তিনি বরাবর যেভাবে তার কণ্ঠের ধ্বনি, তার শব্দ, সাহসী উচ্চারণে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করত, আবার তার সেই বাণী আমরা শুনব। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় বক্তারা বলেন, দেশের কল্যাণ আর মানুষের অধিকার রক্ষায় কাজ করেছেন বেগম খালেদা জিয়া। নেত্রী হিসেবে নয়, বিএনপি একজন সাধারণ কর্মীর মতো তিনি রাজপথে ছিলেন। সেই স্বৈর শাসকের চ্যালেঞ্জ তিনি রাজপথে গ্রহণ করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয় জাতীয় প্রেস ক্লাবেও। এ সময় বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করতে ফ্যাসিবাদ সরকারের জেল জুলুম ও নির্যাতন সহ্য করেছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের সংকটে ত্রাতার ভূমিকায় বারবার আবির্ভূত হয়েছেন, তিল করে এখন হয়ে উঠেছেন বাংলাদেশের অভিভাবক। দ্রুত যেন বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ওঠেন সেজন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি নেতারা। পুরো বাংলাদেশ যাকে অভিভাবক হিসেবে স্বীকৃতি দিয়েছে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনে জাতি গর্ববোধ করবে আশা তার। বুধবার বীরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর ইউনূস। নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। প্রত্যাশা করেন দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এনডিসির মাধ্যমে অর্জিত জ্ঞান সেনা সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে। I'm proud to notice the progress of the armed forces and their enduring contributions to our national security.
development and nation building activities. Still, you'll have to play a very historical role. দেশের নিরাপত্তা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ন্যাশনাল ডিফেন্স কলেজের মাধ্যমে অর্জিত জ্ঞান সেনা সদস্যদের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি। আমি জানাতে চাই, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট হবে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর। Also peaceful and festive. Make it a festive occasion for all voters who turn out to vote. সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বেড়েছে। এতে সরকারের কোনো সম্মতি নেই, এমনকি বিষয়টি সম্পর্কে সরকার কিছুই জানে না, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, হঠাৎ করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই। যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে সরকার। সরকারের সাথে কোনো ধরনের আলোচনা ছাড়া ব্যবসায়ীরা এভাবে মূল্য বৃদ্ধি করতে পারে না বলেও জানান উপদেষ্টা। তাই দ্রুত আলোচনার মাধ্যমে পরবর্তী করণীয় ঠিক করবে মন্ত্রণালয়। মূল্য সহনীয় রাখতে সরবরাহ ব্যবস্থা গতিশীল করতে চায় সরকার। রমজানকে সামনে রেখেও যেন নিত্যপণ্যের মূল্য না বাড়ে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 20 টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন, বাজারে 20 টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ, আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। আমরা আলোচনা করে কর্মপদ্ধতি ঠিক করব, এটার কোনো আইনগত ভিত্তি নাই। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 154, ময়মনসিংহ 9। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 9 আসনে। নরসুন্দা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই নান্দাইল উপজেলা নিয়ে এই ময়মনসিংহ 9 আসন, 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এই নান্দাইল ময়মনসিংহ 9 আসনে। এই যেই জায়গায় আমি রয়েছি বর্তমানে, এটি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আশিকিন আলম এই জায়গা থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এবং তার প্রতিনিধি হিসেবে এই আমার সাথে যুক্ত রয়েছেন ময়মনসিংহ যে সমন্বয় কমিটি রয়েছে, জেলা সমন্বয় কমিটি রয়েছে, সেই জেলা সমন্বয় কমিটির সদস্য খন্দকার সুফি আব্দুল্লাহ। একটু বলবেন যে আসলে আপনারা কি ধরনের পরিকল্পনা করছেন, আসলে কি ধরনের উন্নয়ন এই মুহূর্তে নান্দাইলে প্রয়োজন যা এখন পর্যন্ত হয়নি? আমরা সরাসরি বলি যে নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য এবং বেকারত্ব, এই 3টা বিষয় সবচেয়ে বেশি জরুরি। গত 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তারা হচ্ছে যে জনগণের আসলে প্রতিশ্রুতি এবং জবাবদিহিতার প্রয়োজন পড়ে নাই, কারণ তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সুযোগ থাকলেও তারা কাজ করে নাই। শিক্ষা খাতে যদি বলি যে দুর্নীতি করার স্বার্থে বেশ কিছু বিল্ডিং হয়েছে, কিন্তু প্রয়োজনীয় শিক্ষক এবং শিক্ষা প্রয়োজনে যে পরিমাণ জনবল দরকার সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেটাতেও পর্যাপ্ত চিকিৎসা সেবা নাই এবং হচ্ছে যে ডাক্তার নাই। এই ধরনের বেশ কিছু সমস্যা আমাদের নাগরিক জীবনে রয়েছে। আমরা আগামী নির্বাচনে নান্দাইল 9 আসন থেকে আশিকিন আলম রাজন ভাইকে আমরা সংসদে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু করেছি। এবং আপনারা তো একেবারে কেন্দ্রীয়ভাবে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন এই এলাকাতে। ময়মনসিংহের কোনো আসনে যদিও মনোনয়ন এখনো এনসিপি দেয়নি, তো তারপরেও এই জায়গা থেকে আপনারা কাজ করছেন, মানুষের কাছে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। মানুষ কেমন সাড়া দিচ্ছে একেবারে নতুন দল হিসেবে আপনাদের? আলহামদুলিল্লাহ, সারা বেশ ভালো পাচ্ছি। নতুন দল হিসেবে সবার প্রত্যাশাটাই বেশি। আমরা চেষ্টা করছি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এই বছর হচ্ছে যে মানুষের ভোটার হচ্ছে ইয়াং ভোটার সবচেয়ে বেশি, তো আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আসলে তো বিএনপি এবং বিএনপির প্রার্থী রয়েছে এবং জামায়াত সমঝোতা করে বিডিপিকে প্রার্থী দিয়েছে এবং ইসলামী দলগুলোও প্রার্থী দিয়েছে, তো সেই জায়গাতে আপনাদের প্রার্থী কতটা যোগ্য আপনারা মনে করেন? যোগ্যতা যদি বলি যে আশিকিন আলম রাজন ভাই মানুষের জন্য কাজ করছেন এবং তিনি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং উনি ন্যাশনাল অ্যাসোসিয়েশন বিজনেস এসএমই অ্যাসোসিয়েশনের তিনি হচ্ছে আহ্বায়ক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন এবং উনি নান্দাইলের মানুষের জন্য কাজ করছেন। মনোনয়ন উনি পান, সেক্ষেত্রে জয়ের ব্যাপারে আপনারা কতটা নিশ্চিত এই আসন থেকে? আমরা নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মানুষ আমাদের পাশে আছে, ভোটাররা আমাদেরকে
নির্বাচিত করবে, আমরা সেই প্রত্যাশা নিয়েই কাজ করছি। মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতিফলনও আপনাদের মাধ্যমে হবে, এমনটাই আসলে মানুষরাও, সাধারণ ভোটাররাও মনে করছেন। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 9 আসনে। পরবর্তী বুলেটিনে ময়মনসিংহ 10 আসনের যারা জনপ্রতিনিধি হতে আগ্রহী তাদের ভাবনাগুলো জানানোর চেষ্টা করব। সাথে থাকুন ডিবিসি নিউজের। পাকিস্তানে ক্রিকেট, এরপর রাজনীতির মাঠে ঝড় তোলা নাম ইমরান খান। রাজনৈতিক দল গঠন, ক্ষমতায় যাওয়া, আবার ক্ষমতা হারানোর পর জেলবাস। বছরের পর বছর তাকে ঘিরে থামছে না আলোচনা ঝড়। সবশেষ তার খোঁজ না পেয়ে নতুন করে মেলতে থাকে গুজবের ডালপালা। সেই অচল অবস্থার অবসান হয়েছে জেলের ভেতরে তার বোনের সাথে সাক্ষাতের ঘটনায়। বোন জানান, শারীরিকভাবে সুস্থ কিন্তু মানসিকভাবে বন্দিত্বের গভীর যন্ত্রণা ভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপ এনে দেওয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন ইমরান খান। ছাত্র জীবন থেকে খেলোয়াড়ি জীবন, তারপর রাজনীতি। পাকিস্তানের ইতিহাসে আলোচিত সমাদৃত এক নাম ইমরান আহমেদ খান নিয়াজি। তার নেতৃত্বে 1992 সালে বিশ্বকাপ জয় করে পাকিস্তান ক্রিকেট দল। খেলা থেকে অবসর নিয়ে শুরু হয় তার রাজনীতির ইনিংস। 1996 সালে গঠন করে তেহরিক-ই-ইনসাফ নামে রাজনৈতিক দল। 2018 থেকে 22 সাল পর্যন্ত হন দেশটির প্রধানমন্ত্রী। বরাবরই উত্তাল পাকিস্তানের রাজনীতি। সেনা প্রভাবিত দেশটিতে রাজনীতির ঘোর পাকে ইমরান খান এখন জেলবন্দি, আর রাজপথে উত্তাল তার দলের নেতাকর্মীরা। সম্প্রতি তার নিরাপত্তা, বেঁচে থাকা না থাকা নিয়ে ছড়িয়ে পড়ে নানা গুজব। 3 সপ্তাহ কাটে এই ঘোর অন্ধকারে। তারপর জেলে তার সাথে দেখা করার সুযোগ পায় তার পরিবার। কঠোর নিরাপত্তার ভেতর তার বোন ইমরানের সাথে কথা বলেন 30 মিনিট। ইমরান খানের শারীরিক অবস্থা পুরোপুরি ভালো। মানসিক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাকে। সারাদিন একটি কক্ষে রাখা হচ্ছে এবং খুব অল্প সময়ের জন্যই তাকে বাইরে যেতে দেওয়া হয়। কারোর সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। কঠোর নজরদারির মধ্যেই ইমরান খানের সাথে যখন তার বোন সাক্ষাৎ করেন, তখন হাজারো পিটিআই সমর্থক জেলের বাইরে ভিড় করেন। তাদের চেহারায় ছিল উদ্বেগের ছাপ, ছিল ক্ষোভ। আমাদের নেতার স্বাস্থ্য ভালো নেই, মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছিল, তাই আমাদের উদ্বেগ আরো বেড়েছে। সমগ্র পাকিস্তানিরা ইমরান খানের সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তান হিউম্যান রাইটস কমিশন বলেছে, ইমরান খানের বন্দিত্বের শর্তাবলী নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসক 1 বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা করতে পারেননি। তবে কর্তৃপক্ষ বলছে, ইমরান খানের সাথে কোনোভাবেই খারাপ আচরণ করা হচ্ছে না। একই সাথে কারা কর্তৃপক্ষই সাক্ষাৎ অনুমতির দায়িত্বে আছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে 9 টাকা বাড়ালেও সরকার কিছু জানে না বলছে, এবং এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান সরকার কিছুই জানে না। আর ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, নির্বাচন নিয়ে সরকারের ব্যস্ততার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। হঠাৎ করেই সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় রীতিমতো ক্ষুব্ধ সরকার। বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে বলেছেন, এর কোনো যৌক্তিকতা নেই। যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 50 লক্ষ লিটার তেল যদি টেন্ডারে 20 টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এর তো কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পাচ্ছি না। আইনসঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নেব। রমজানকে সামনে রেখে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সেদিকে খেয়াল রেখে সব ধরনের প্রস্তুতির কথাও জানান উপদেষ্টা। সবকিছুই ভালো প্রিপারেশন আছে। এদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির অভিযোগ, সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ব্যবসায়ীরা যেই সুযোগ নিচ্ছে তা অপরাধ। সরকার তো এখন এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আপনারা জানেন যে নির্বাচন, আরও আইন শৃঙ্খলা নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেখানে আমার কাছে যেটা মনে হয় যে এসেনশিয়াল কমোডিটি এই বাজার ব্যবস্থাপনায় হয়তো বা আরেকটু বেশি ফোকাস করা উচিত। বুধবার কোনো ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ায় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। ডিবিসি নিউজ ডেস্ক।
এসএমই খাতে হাজার হাজার কোটি টাকা ঋণ দিতে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, তবে তা বিতরণ ও আদায়ে দুর্বলতার কারণে ঋণের টাকা হাতে পাচ্ছেন উদ্যোক্তারা। বুধবার বিসিক বিজয় মেলায় এমন মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোকে বাজার ভিত্তিক স্কিম চালুর তাগিদ দেন তিনি। আর শিল্প উপদেষ্টাদের সাফ কথা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের পথের বাধা দূর করতে আমলাতান্ত্রিক জটিলতার নিরসন করতে হবে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বর্তমানে শিল্প খাতের অবদান 37.37%। তবে এর প্রায় 85% আসে ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের হাত ধরে। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এসএমই খাতের উদ্যোক্তারা দীর্ঘদিন থেকেই ভুগছেন মূলধন সংকটে। প্রযুক্তি ও আধুনিক ব্যবসা কৌশলে পিছিয়ে পড়ায় নানা সংকটে তাদের পাশে দাঁড়াবার কেউ নেই। রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে বিজয় মেলায় নিজেদের পণ্যের সঙ্গে বড় হওয়ার পথে বহুমুখী নানা প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা উদ্যোক্তারা। আমাদের তো আসলে ওরকম অ্যাবিলিটি থাকলে আমরা ঋণ নিতাম না। ঋণ তো নিব, আমার কাছে টাকা নাই সেজন্যই। লোনের ব্যবস্থাটা এটা কিন্তু একটু বলতে গেলে অতটা প্রসার হয়নি। এটা আমাদের প্রতিবন্ধকতার মধ্যে একটা সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে। ব্যবসাটা বড় করতে গিয়ে আসলে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা হয় সেটা হচ্ছে আমাদের অর্থের অভাব হয়ে যায়। এ সময় এক কর্মশালায় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নানা বাধার কথা স্বীকার করেন শিল্প উপদেষ্টাও। জামানতবিহীন ঋণ সুবিধা এবং ব্যাংকিং জটিলতা কমিয়ে আনতে হবে। অনেক জায়গা, অনেক প্লট খালি পড়ে আছে। রাজনৈতিক বিবেচনায় আগে প্লট দেওয়া হয়েছে, এগুলা বন্ধ করতে হবে এবং বাতিল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে দেওয়া হয়েছে। গ্যাস বিদ্যুতের সংযোগের সমস্যা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ দিতে হাজার কোটি টাকা নিয়ে বসে আছে ব্যাংক, কিন্তু বিতরণ ও আদায় অনিশ্চয়তায় টাকা ছাড় করা যাচ্ছে না। এই মুহূর্তে 25,000 কোটি টাকা আমাদের হাতে আছে, কিন্তু ব্যাংকগুলো দিতে পারছে না, প্রতিষ্ঠানগুলো নিতে পারছে না। আমরা এসএমই ফাউন্ডেশনকে কোভিডের সময় ঋণ দেওয়া হয়েছিল কয়েক হাজার কোটি টাকা, একটাও বিতরণ করতে পারেনি। এ সময় নতুন প্রজন্মকে অভিনব ব্যবসা উদ্যোগ নিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান বক্তারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের মুদ্রাবাজার আজ খুব একটা হেরফের নেই। মার্কিন ডলার বিক্রি হচ্ছে ব্যাংকগুলোতে 123 টাকা দরে, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে 122 টাকায়। এদিন ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক কিনছে 159 টাকা দরে। প্রতি ইউরো গ্রাহকের কাছে ব্যাংক বিক্রি করছে 143 টাকা আর কিনছে 138 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর গ্রাহকের থেকে ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি 82 আর ক্রয় 77 টাকায়। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে 32 টাকা দরে। আজ ইউএই দিরহাম সামান্য বেড়ে বিক্রি হচ্ছে 33 টাকা 60 পয়সা, আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে কিনছে 32 টাকা 50 পয়সা দরে। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি 29 টাকা 50 পয়সা আর কিনছে 28 টাকা 50 পয়সা দরে। সিঙ্গাপুর ডলার বিক্রি 96 টাকা ও ক্রয় মূল্য 92 টাকা, এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন 1 টাকা 45 পয়সা দরে, আর ব্যাংকে বিক্রি করলে গ্রাহক পাবেন 1 টাকা 38 পয়সা করে। আন্তর্জাতিক বাজারে ওঠানামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে। আন্তর্জাতিক বাজারে আজও নিম্নমুখী স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ আজ বিক্রি হচ্ছে $4,205 $55 দরে। বিশ্ববাজারে কমেছে রূপার দরও। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $57.63 দরে। তবে দাম বেড়েছে ইস্পাতের। প্রতি টনে $7 দাম বেড়ে বিক্রি হচ্ছে $3,116 দরে। দাম খানিকটা বেড়েছে ক্রুড অয়েলের। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে $58.72 দরে, আর প্রতি টন কয়লা বিক্রি হচ্ছে আজ $108.80। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে চালের। প্রতি হ্যান্ডেড ওয়েট চাল আজ বিক্রি হয়েছে $10 দরে। আন্তর্জাতিক বাজারে প্রতি বুসেল গম বিক্রি হচ্ছে $538 টাকা দরে। প্রতি বুসেল ভুট্টা বিক্রি হচ্ছে $437 করে। প্রতি টন পাম অয়েল দাম বেড়ে বিক্রি হচ্ছে $4,160, আর প্রতি পাউন্ড চিনির দাম কমে বিক্রি হচ্ছে $14.97 দরে। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় অস্ট্রেলিয়া সরকার ও টেক কোম্পানিগুলোর মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস বিবিসিকে সাক্ষাৎকারে জানিয়েছেন, এমন সিদ্ধান্তে টেক কোম্পানিগুলোর মতবিরোধে তারা ভীত নয়। এমন সিদ্ধান্ত তারা টেক প্রতিষ্ঠানগুলোর পক্ষ নয়, অভিভাবকদের জন্য নিচ্ছেন।
10 ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় 16 বছরের নিচে তরুণ কিশোরদের জন্য মেটা, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব সহ বিশ্ববিখ্যাত 10টি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার সরকারের এমন ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশে বিদেশে। মেটা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বলছে 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ ব্যবহারে আরও বেশি নিরাপদ হওয়া দরকার, কিন্তু একেবারেই বন্ধ করা কোনো উত্তর হতে পারে না, আর এমন সিদ্ধান্তে তারা উদ্বিগ্ন। তবে মঙ্গলবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস জানিয়েছেন, দেশটিতে তরুণ কিশোরদের জন্য সামাজিক যোগাযোগ ব্যবহারে যে হ্রাস টানতে চান তা কেবল অভিভাবকদের কথা চিন্তা করেই, যারা এরই মধ্যে ভুগছে, আর এর জন্য তারা ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছেন। কিছু অভিভাবক তাদের সন্তানদের ইতিমধ্যে হারিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বুলিং ও হয়রানি করার কারণে তারা আত্মহত্যা করেছে। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের এজন্য মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে। হোয়াইট হাউস এবং কংগ্রেসের অস্ট্রেলিয়ার পদক্ষেপগুলো বিবেচনা করার এবং পরীক্ষা করার অধিকার রয়েছে, তবে তাতে তারা বিভ্রান্ত হবেন না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার যোগাযোগ মন্ত্রী, কারণ ভালো পাবলিক নীতি দেখাশোনা করার জন্য জনগণ তাদের কর দেয়। মেহের মনি, ডিবিসি নিউজ ডেস্ক। রাজবাড়ীর বালিয়াকান্দিতে 2025-26 মৌসুমের আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। দুপুর উপজেলার জামালপুর খাদ্য গুদাম কার্যালয়ে ধান ও চাল কেনা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান। এবছর 34 টাকা কেজি দরে 117 মেট্রিক টন ধান ও 50 টাকা কেজি দরে 76 মেট্রিক টন চাল কেনা হবে। উপজেলার অনুমোদিত 706 জন ডিলারের কাছ থেকে চাল কেনার কার্যক্রম চলবে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত। একজন কৃষক সর্বনিম্ন 40 কেজি এবং সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান বিক্রি করতে পারবেন। সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পরিশোধ করা হবে।